আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের আলোচনার বিষয় হলো আদিকোষ আর প্রকৃত কোষ। হ্যাঁ, তো তোমরা একটু খাতায় নোট করো, কারণ আরেকদিন যেহেতু পরীক্ষা আছে নোট করে নাও, তাহলে এই নোট দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, নোট করে কোশ্চেন। আদিকোষকে ইংরেজিতে প্রোক্যারিওট বলা হয়। প্রোক্যারিওট প্রোক্যারিওট আর প্রকৃত কোষ হলো ইউক্যারিওটিক সেল। যে আদিকোষ পৃথিবীতে আসছে 350 কোটি থেকে 370 কোটি বছর। আর প্রকৃত কোষ পৃথিবীতে আসছে 250 কোটি বছর। এখানে প্রো ক্যারিওট, এই প্রো মানে হলো আদি, প্রো মানে আদি, আর ক্যারিওট মানে হলো না নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস। তাহলে এখানে ইউ মানে হলো প্রকৃত বা সত্য বোঝায়, আর আগের অন্তর ক্যারিওটিক সেল, ক্যারিওট মানে তো নিউক্লিয়াস। আদিকোষ কেমন হয়? আদিকোষ ধরো এটা একটা ব্যাকটেরিয়া কোষ, ব্যাকটেরিয়া কোষকে আদিকোষ বলা হয়। একটা কোষকে আদিকোষ বলা হয়। আদিকোষের মধ্যে একটা বৃত্তাকার ধরো ক্রোমোসোম আছে আর রাইবোজোম, এই দুইটা ছাড়া আর কিছু থাকে, সাইটোপ্লাজম থাকে। এটা হলো ক্রোমোসোম। ক্রোমোসোম কি দিয়ে গঠিত? ডিএনএ যোগ প্রোটিন। আদিকোষে যে প্রোটিন, সেই প্রোটিনের নাম নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন যে রাইবোসোম থাকে সেই রাইবোসোম তো প্রোটিন উৎপন্ন করে না। হ্যাঁ, এই রাইবোসোমটা হলো প্রোটিন তৈরি করে। এখানে রাইবোসোমের কাজ কি করা? প্রোটিন তৈরি করা। কিভাবে প্রোটিন তৈরি করে? এই যে এখানে যে ক্রোমোসোম আছে না, তার মধ্যে জিন আছে। ক্রোমোসোম মানে ডিএনএ, ডিএনএ মধ্যে জিন। জিন হচ্ছে বিভিন্ন তথ্য পাঠায় রাইবোসোমের কাছে, বুঝছো? ওই তথ্য দেখে দেখে রাইবোসোম প্রোটিন তৈরি করে। ঠিক আছে? যে যেমন ধরো প্রেসক্রিপশন, হ্যাঁ, যে ডাক্তার দেয় প্রেসক্রিপশন, আর ওই প্রেসক্রিপশন ওষুধের দোকানে আসলে ওটা দেখে দেখে ওষুধ দেয়। তাহলে ওই দোকানদার মনে করো রাইবোসোম, কিন্তু সে একা একা ওষুধ দেবে না যতক্ষণ পর্যন্ত না একটা প্রেসক্রিপশন তুমি না দিচ্ছ। বুঝতে পারছো? তো সেটা হয় এই ক্রোমোসোম থেকে। ক্রোমোসোমের মধ্যে ডিএনএ আছে না, ডিএনএ এর মধ্যে জিন আছে। জিন কি? জিন হচ্ছে যে ধরো এটা একটা ডিএনএ, ডিএনএ যে খন্ডাংশগুলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে জিন বলে। ডিএনএ যে খন্ডাংশগুলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে জিন বলা হয়। যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখবে না তাকে কিন্তু জিন বলা যাবে না। যারা প্রোটিন তৈরিতে ভূমিকা রাখবে তারাই হলো জিন। সেটা কি লিখছেন? প্রোটিনের নাম নন হিস্টোন রাইবোসোম। এটা রাইবোসোম। এবং এই রাইবোসোম
আর প্রকৃত কোষের রাইবোজোম একটু পার্থক্য। প্রকৃত কোষ প্রাণী কোষ হোক আর উদ্ভিদ কোষ হোক, প্রকৃত কোষে ধরলাম যে প্রাণী উদ্ভিদ কোষে লম্বা লম্বা হয়, ডিম্বাধর হয় বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদ কোষ। তো এখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে ধর এটা নিউক্লিয়াস, উদ্ভিদ কোষে তো নিউক্লিয়াস সুগঠিত থাকে, তাই না? নিউক্লিয়াস সুগঠিত থাকে। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস সুগঠিত এবং এর মধ্যে অসংখ্য কোষীয় অঙ্গাণু থাকে, তাই না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডিও থাকে কিছু কিছু উদ্ভিদ কোষে। তারপর হচ্ছে প্লাস্টিক থাকে, তাই না? মাইটোকন্ড্রিয়া থাকে, অনেক কোষীয় অঙ্গাণু থাকে। তার মধ্যে রাইবোজোম তো থাকবেই, তবে এই রাইবোজোম তুলনামূলকভাবে আকৃতিতে বড় হয় ওর তুলনায়। এই রাইবোজোম আকৃতিতে বড় আর এই রাইবোজোম আকৃতিতে ছোট। তো এখন এই ছোট রাইবোজোমকে একজন বিজ্ঞানী, যার নাম হলো সেন্টিস, বিজ্ঞানীর নাম কি? এই এস দ্বারা বোঝা যাচ্ছে ভেদবার্গ বা সোয়েটবার্গ। তো এই বৈজ্ঞানিক যেহেতু রাইবোজোম কত বড় এটা তিনি দেখে যে এটা একটু বেশি বড়, এটার নাম তিনি দিয়েছিলেন 80s, আর এটা একটু ছোট তাই নাম দিয়েছে 70s। তবে পরবর্তীতে তিনি গবেষণা করে দেখেন যে 70s এর দুইটা খণ্ড আছে। একটা খণ্ড হলো 50s আর একটা খণ্ড হলো 30s। তো যোগ করলে তো 80 হওয়ার কথা, তাহলে 70 হয় কিভাবে বলো? 70 হয় কিভাবে? যে সাধারণভাবে এরা যখন একীভূত হয় 50 আর 30 50 আর 30, মানে এটা হলো রাইবোজোমটা একটা দেখছো না, এটা আসলে একটা রাইবোজোম নাই, এটা হচ্ছে দুইটা খণ্ড আছে রাইবোজোমে। রাইবোজোমের কয়টা খণ্ড? দুইটা খণ্ড। তাহলে একটা কেচি যখন এইভাবে করা থাকে, তাই না? কিন্তু যখন খুলে তখন বোঝা যায় এর দুইটা পার্ট, তাই না? দুইটা পার্ট বোঝা যায়। যখন এরকম করে দিল তখন তো একটা হয়ে গেল। তো রাইবোজোমের যখন দুইটা পার্ট বা খণ্ড আছে, দুইটা খণ্ড আছে, যখন এরা বিক্রিয়া অংশগ্রহণ করে তখন দুই পার্ট দুই খণ্ডকে একসাথে একীভূত হয়ে যায়। একীভূত হয়ে গেলে এদের আয়তন একটু ছোট হয়ে যায়। যেমন কেচি প্রসারিত থাকে, তার একদম বড় একটু, একীভূত হলে একটু জায়গা কম খেলো। তো সেরকম এরা যখন আলাদা থাকে তখন এরা দেখতে ধরে এরকম, এর ভিতরে এরকম এরকম গ্যাপ থাকে, আরেকটা রাইবোজোম ধরে এরকম। এখন কি হবে? এটা যদি একীভূত হয় তাহলে এর ভিতরে যে গ্যাপ আছে না, গ্যাপের মধ্যে ওই গোলটা ঠিক হয়ে যায়, যার কারণে এটা আকৃতিতে ছোট হয়ে যায়। তাহলে এই জন্য আলাদা হবে আয়তন বেশি, 10 বেশি আয়তন। একীভূত হয়েছে বুঝলি? তাহলে আদি কোষের আয়তন 70s, এর খণ্ড হলো দুইটা। এদেরও অর্থাৎ আছে, এদের যে 80s না, 80s এর খণ্ড হলো দুইটা, একটা হলো 60s আর 40s। এখানে আবার 20 হয়ে যায়, কারণ এর সাইজে বড় তো ভিতরের গ্যাপটাও বড়, ভিতরের গ্যাপও বড়। তাহলে একসাথে ভিতরের মধ্যে ঢুকে যায় তখন এটা কমে যায়, বুঝছো? তো এইভাবে তিনি রাইবোজোমের দুইটা নাম দিলেন, যে একটা রাইবোজোম 70s, একটা 80s। তবে 70s এর দুইটা খণ্ড, বুঝছো? এটা হলো তো এটা হলো এখন আদি কোষের রাইবোজোম 70s থাকে আর প্রকৃত কোষের রাইবোজোম 80s থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খণ্ডগুলো গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। আর আরেকটা বিষয় হলো আদি কোষদের নন হিস্টোন প্রোটিন থাকে, এটা একটু বোঝার আছে। এবং এটা বোঝার আছে যে আদি কোষ কিভাবে প্রকৃত কোষ হলো, বৈজ্ঞানিকদের একটা ধারণা আছে কিভাবে প্রকৃত কোষ হলো আর কি। হ্যাঁ, এই কয়েকটা জিনিস আমরা বুঝবো। তো দেখো প্রথমে দেখি আমরা নন হিস্টোন কি আর হিস্টোন কি। প্রকৃত কোষে যে ক্রোমোসোম আছে এই ক্রোমোসোমে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে। কি থাকে? হিস্টোন প্রোটিন। তাহলে এরা যখন স্থির থাকে তখন এটাকে ক্রোমাটিন বলা হয়, ক্রোমাটিন।
আর যখন এটা বিভাজিত অবস্থায় থাকে তখন এটা ক্রোমোসোম, তাই না? যখন খাটো মোটা হয় তখন এটা খাটো মোটা হয়ে যায়, যখন বিভাজিত হয়। ওই যে তোমরা দেখছো না যে মাইটোসিস কোষ বিভাজনের যখন ক্রোমোসোম দুই পারে যায় তখন কি এরকম আলাদা আলাদা যখন হয় তখন এটা তো বেশ মোটা, আর যখন স্থির থাকে তখন এখানে কিন্তু 46 ক্রোমোসোম আছে, তুমি দেখতে পারো না, বুঝতে পারো না, এটা ক্রোমাটিন। তো ক্রোমাটিনের বাংলা অর্থ কি মনে আছে? টিন মানে কি? চলো বলো, চেষ্টা করো। এবার হয়েছে এই দেখো এখানে আসলে ক্রোমো মানে ক্রোমোসোম, ক্রোমো মানে ক্রোমোসোম, আর ক্রোমোসোম আর টিন মানে সুতা। ক্রোমোসোম যখন সুতার মতো, ক্রোমোসোম যখন সুতার মতো তখন এর নাম হলো ক্রোমাটিন, ঠিক আছে? আর ক্রোমোসোম যখন এটা কি ক্রোমোসোম, এটা সুতার মতো তো না, সুতার মতো এটা সুতার মতো না, এটার নাম ক্রোমোসোম, এটা সুতার মতো না। এইখানে এই ক্রোমো কথাটা আসছে ক্রোমা থেকে। ক্রোমো মানে রঙিন, এটাতে রং দিলে রং ধারণ করবে, রং দিলে রং ধারণ করবে, বুঝলি? দুটা। তবে ক্রোমাটিন হোক আর ক্রোমোসোম হোক উভয় কি দিয়ে গঠিত? ডিএনএ আর হিস্টোপ্রোটিন দিয়ে। ডিএনএ আর হিস্টোপ্রোটিন, ডিএনএ আর হিস্টোপ্রোটিন, হ্যাঁ, হিস্টোপ্রোটিন দিয়ে গঠিত। এখন এটা জানতে হবে যে হিস্টোপ্রোটিন কি জিনিস। তাহলে হিস্টোপ্রোটিন কি? হিস্টোপ্রোটিন কি এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি হিস্টোপ্রোটিন জিনিসটা কি, এবার একটু দেখো। হিস্টোপ্রোটিন জিনিসটা হলো যে হিস্টোনের সরল বাংলা অর্থ হলো জাল প্রোটিন। হিস্টোনের সরল বাংলা অর্থ হলো জাল প্রোটিন, জাল। হিস্টোনের সরল বাংলা জাল প্রোটিন। কেন জাল প্রোটিন সেটা একটু খেয়াল করো। প্রকৃত কোষে হিস্টোপ্রোটিন থাকে, মনে রাখবা, প্রকৃত কোষে হিস্টোপ্রোটিন থাকে। তো কিভাবে থাকে? যে মনে করো এগুলো সেই হিস্টোপ্রোটিন, এগুলো মনে করো হিস্টোপ্রোটিন। তো এই হিস্টোপ্রোটিনের সাথে ডিএনএ এইভাবে করে পেঁচায় পেঁচায় থাকে। হ্যাঁ বলো। ও সূত্রাকার ডিএনএ এবং বৃত্তাকার তো নাই। বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার বলতে গেলে এই জায়গায় বৃত্তাকার, আদি কোষে বৃত্তাকার। এটা তো প্রকৃত কোষ, এটা কিন্তু প্রকৃত কোষ আলোচনা করছি, হ্যাঁ, ওটা পরে। হিস্টোপ্রোটিন মানে থাকে প্রকৃত কোষে, আদি কোষে বৃত্তাকার ডিএনএ থাকে, কিন্তু প্রকৃত কোষে বৃত্তাকার ডিএনএ থাকে না, ঠিক আছে? সূত্রাকার। আচ্ছা, এখন সূত্রাকার ডিএনএ এইভাবে বলা যাবে না, কারণ হচ্ছে যে এরা তো যখন হচ্ছে তোমার বিভাজিত হয় তখন এরা মোটা হয়ে যায়, মোটা খাটো হয়ে যায়। তো ধরো স্বাভাবিক অবস্থা এই যে ক্রোমাটিন, এই ক্রোমাটিনের ক্রোমাটিনটা আছে। ক্রোমাটিন মানে কি? যে হিস্টোন প্রোটিন, এটা হলো হিস্টোন প্রোটিন, এটা কি ডিএনএ, এই দুটো মিলে একসাথে এর নাম কি ক্রোমাটিন, এর নাম হলো ক্রোমাটিন। এখন তুমি যদি বলো তাহলে ক্রোমোসোম কি? ক্রোমোসোমের ক্ষেত্রে একই কাহিনী। ক্রোমোসোম যখন বলবা তখন একই জিনিসই থাকবে। ক্রোমোসোম মানে ডিএনএ যোগ হিস্টোন প্রোটিন। যেমন আমি যদি বলি একটা শিশুর গঠনে যে তার হিউমারাস আছে, একটা বৃদ্ধ মানুষের গঠনে গিয়ে বলবো যে তার হিউমারাস নাই আছে। মানে একই জিনিসের আদি অবস্থা আর পরবর্তী অবস্থা। স্থির অবস্থায় সে যা দিয়ে গঠিত, পূর্ণাঙ্গ অবস্থা হয়ে গেল ওটা দিয়ে গঠিত, তাই কিনা? একই, খালি মানে এর এখানে সাধারণ পদ্ধতি ভিন্ন। যেমন ক্রোমোসোম যখন হয় তখন এইভাবে এত দূরে দূরে থাকে না। যখন ক্রোমোসোম হয় তখন কি হয়, এরা খুব ভাঁজ হয়, ভাঁজ হয়ে খাটো আর মোটা হয়ে যায়। তো ভাঁজ হলে কি হয়, ধরো ভাঁজ হলে এরকম হবে, তখন ধরো এইভাবে করে ভাঁজ হচ্ছে, মনে করো আমি ধরো দুইটা দিয়ে দেখালাম, কিন্তু ভাঁজ তো অনেক বেশি ভাঁজ হয়, তারপরে এটা মোটা হয়। এরা কি কাছাকাছি আসছে। এবার খেয়াল করো,
নাম বলে বলবো কিন্তু, কারণ এই জিনিসগুলো একটু না বুঝে মুখস্থ করাটা ঠিক না। ডিএনএ ডবল হেলিক্স, কিন্তু আমি কিন্তু এখানে ডবল হেলিক্স দেখা যাবে না, কিন্তু ডবল হেলিক্স মানে এটা কি, এটা ডবল করে দিতে হবে, তাই না? ডবল করে দিতে হবে। ধরো জুম করলে ডবল দেখতে পাবা, আর ঠিকভাবে দেখতে পাচ্ছ না। আচ্ছা, তাহলে এখন দেখো এটা লম্বাই ছিল না, এটা কাছাকাছি আসলো, এখন তুমি যদি এটা আরো ভাঁজ করো তাহলে আরো মোটা হবে, হবে না? তাহলে এখন কথা হলো প্রকৃত কোষে কেন হিস্টোন প্রোটিন থাকে, আদি কোষে কেন হিস্টোন প্রোটিন থাকে না, সেটা আমরা বুঝবো। প্রথম কথা হলো দেখো যে এই যে আমাদের যে ক্রোমাটিন, আছে না, আমাদের এই ক্রোমাটিন এটা হচ্ছে কত লম্বা, বলা হচ্ছে একটা মানুষ যত লম্বা তার থেকে 3 গুণ বেশি লম্বা ক্রোমাটিনটা, বুঝছো? 3 গুণ বেশি লম্বা। এখন ছোট্ট একটা জায়গার মধ্যে যখন আমি রাখতে চাইবো, তখন এটাকে ভাঁজ করে না রাখলে রাখা যাবে? ভাঁজ করে রাখতে হবে। তাই এই যে হিস্টোন নামক প্রোটিনের উপর এটা কিন্তু একবার ভাঁজ না, অসংখ্যবার ভাঁজ করে রাখা আছে। এই জায়গাটা অসংখ্যবার ভাঁজ করে রাখা আছে, রাখা আছে। ভাঁজ করলে যেমন ধরো ঘুড়ি উড়ে না, ঘুড়ি উড়ানোর সময় যে লাটাই থাকে না, লাটাই ওই সুতা তো অনেক লম্বা না, কিন্তু তুমি কি করো, লাটাইয়ের সাথে একটা জোড়া দিয়ে রাখো না, এমনি কেন রাখো না, এমনি রাখলে একটার সাথে একটা দলা পাকিয়ে যাবে না, যাবে কিনা? যাবে না। তো দলা যেন পাকিয়ে না যায়, তাই তুমি একটা লাঠির সাথে বেঁচে রাখো না। তো আল্লাহ ওই কাজটাই করছে, আমাদের ক্রোমাটিনের মধ্যে যে ডিএনএটা সেটা এত লম্বা, এই লম্বা জিনিসকে ভাঁজ করে না রাখলে এই নিউক্লিয়াসের মধ্যে রাখা সম্ভব না, বুঝলি? তাই হচ্ছে এর মধ্যে হিস্টোন প্রোটিন থাকতে হবে। কিন্তু আদিবাসী ব্যাকটেরিয়াতে এখানে বৃত্তাকার ডিএনএ, এই ক্ষেত্রে এত ছোট, অনেক ছোট যদি হয়, তাহলে ছোট্ট জিনিসকে তুমি কি, যেমন তোমাকে যদি আমি একটা এইটুক সুতা দিই, এইটুক সুতা তুমি বলবা যে এইটুক সুতা দিলেন, এর সাথে ভাই ইয়ে দেন, লাটাই দেন, আমি পেঁচাই রাখবো, তাই বলবা? এইটুক সুতা কি এটা ভাঁজ হবে? হবে না তো। ঠিক তেমনি ভাবে আদি কোষদের এই বৃত্তাকার ধরনের থাকে, এর কারণে এটা খুবই ছোট, এটা ভাঁজ হওয়ার কোনো সুযোগ নাই, ভাঁজ হওয়ার কোনো সুযোগ নাই, বুঝছো? তো এই জন্য এখানে যে এর সাথে যদি প্রোটিন থাকে, এটা বাইরের দিকে থাকে, কিছু প্রোটিন থাকে। তো এই কারণে ক্রোমোসোম মানে সবসময় হলো ডিএনএ আর প্রোটিন, সেটা হিস্টোন প্রোটিন হতে পারে, নন হিস্টোন হতে পারে। তো আদি কোষে নন হিস্টোন কেন? কারণ এই হিস্টোনের উপরে এরকম ভাঁজ হয়নি, জাল তৈরি করেনি, তাই ওটাকে তো আমি জাল প্রোটিন বলতে পারবো, জাল প্রোটিন বলতে পারবো না, নন জাল বা নন হিস্টোন, বুঝলি? বলো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আছে, ক্লিয়ার আছে সেটা? তো এই কারণে প্রকৃত কোষ আর আদি কোষের মধ্যে এগুলো পার্থক্য। যখন কোষ বিভাজন হয়, এমনি যখন স্থির অবস্থায় থাকে, তখন সুতাগুলা কিন্তু যেহেতু এই হিস্টোনের সাথে ইয়ে হয়ে আছে, তো এই জন্য একে অপরের সাথে দুমড়ে দেওয়ার সুযোগ নেই, মানে ভাঁজ খাই দেওয়ার সুযোগ নেই, একে অপরের সাথে। আর আল্লাহ কি করছে যে ডিএনএ এর সাথে ডিএনএ নেগেটিভ চার্জ রাখছে, মানে এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ এমনিতে বিকর্ষণ করবে, হ্যাঁ? তো ডিএনএ এর ভাঁজও হতে পারবে না। আবার হিস্টোন প্রোটিন পজিটিভ চার্জ, তাই পজিটিভ আর নেগেটিভ একসাথে ভাঁজ হয়ে আছে, বুঝছো? তো এই কারণেই হচ্ছে যে প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন থাকতে হয়, যেহেতু অনেক লম্বা জিনিসকে কোনো কিছুর সাথে একটু আটকায় রাখতে হবে, তাছাড়া তো রাখা যাবে না। আর মনে রাখতে হবে, যখন আমাদের ডিএনএ যখন স্বাভাবিক অবস্থা থাকে, মানে বিভাজিত অবস্থা না, যখন স্থির অবস্থা থাকে, তখন কিন্তু এই জিনগুলো সক্রিয়, তখন তো কাজ করতে পারে, হ্যাঁ? কিন্তু যখনই বিভাজিত হতে লাগে না, ওই সময় কোনো জিন কাজ করে না, কারণ তখন এত ভাঁজ হয়। বলতো বিভাজিত অবস্থার সময় ক্রোমোসোম কেন খাটো আর মোটা হয়? বিভাজিত হওয়ার সময় ক্রোমোসোম খাটো মোটা হয় কোন দুঃখে হয়, না হওয়ার কারণ নাকি, ওর দুঃখটা কোথায়, যে ভাঁজ হয়ে যায়? বলো তো। ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যায়, না, অর্ধেক হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, অর্ধেকের সাথে কোনো সম্পর্ক নাই। মানে ধরো এইখানে প্রথমে এখানে 46টা ক্রোমোসোম আছে, মনে করো মানুষের, যখন বিভাজিত হতে চাইবে তখন 46টা কিন্তু ডাবল হয়ে যাবে, 92টা হয়ে যাবে,
তবে গ্রানুল করে হলেও কি হয়, এই যে তোমরা দেখছো যে একটা সেন্টিমিটার সাথে এরকম এরকম হয়ে থাকে, একটা কিন্তু লেগে থাকে একটা জায়গায়, তাই না? একটা বিন্দুতে লেগে থাকে, বুঝছো? এটা বিভাজিত হবে, তাই সে ডবল হয়েছে, ঠিক আছে? তারপরে যাতে সমতা থাকে, সমীকরণিক মানে কি? সমানকরণ। সমীকরণিক মানে সমানকরণ। তাহলে সমানকরণ হলে এখানে যেহেতু গ্রানুল কয়টা হয়েছে, তাহলে এই পাশে 46টা চলে আসবে, এখান থেকে ডিভাইডেড হয়ে এই পাশে 46টা চলে আসবে, এই পাশে 46টা চলে আসবে। এখন খাটো মোটা যদি না হয়, এরকমই লম্বা আছে মনে করো, তাহলে কতখানি জায়গা দখল করবে চিন্তা করো। বিশাল জায়গা দখল করবে না এক একটা সুতাতে। মনে করো ওরকম রাখছি আমি, তাহলে এরকম ধরো বিশাল সুতা, বিশাল সুতা পেয়ে গেল। আবার আরেকটা আছে, সেও এর সাথে পেঁচাই মেচাই যায় গেল। তাহলে খাটো মোটা এই কারণে হয়, খাটো মোটা যদি না হইতো, ওরকমই থাকতো, তাহলে বিভাজিত হওয়ার সময় একটার সাথে আর একটা প্যাচ লেগে যেত, তখন হচ্ছে ছিঁড়ে যেত, বুঝলেন? ক্রোমোজোম যখন বিভাজিত হয় তখন এগুলো ডবল হওয়ার কারণে খাটো মোটা। ডবল হওয়ার জন্য খাটো মোটা হয় না, তো খাটো মোটা হয় হচ্ছে নিজের প্রোটেকশনের জন্য। হ্যাঁ, যেমন ধরো তুমি হচ্ছে যে তোমার মায়েরা যখন ধরো বাইরে কোথাও যাবে, তখন শাড়ি আছে, ধরো নাড়া আছে, হ্যাঁ, তো তখন শাড়িগুলো কি ভাঁজ করে নিয়ে যাবে নাকি এমনি কাঁধের উপর ওরকম নিয়ে দৌড় দেবে? তাহলে পায়ের সাথে ব্যথা পড়ে যাবে না? এখন এটা ডবল হওয়ার সাথে কোনো সম্পর্ক না, ডবল হয়েছে সমানকরণ করার জন্য ডবল হয়েছে, কিন্তু যে ডবল হওয়ার পরেও এই জিনিসটা কি এরকম চিকন থাকে নাকি আস্তে আস্তে মোটা হয়ে যায়? এটা মোটা হয়েছে না, মোটা হয়েছে না, পাথর হচ্ছে চিকন, কিন্তু এটা ভাঁজ খেয়ে খেয়ে মোটা হয়ে যায়। কেন মোটা হয়েছে? মোটা যদি না হতো তাহলে সমস্যা হতো, এই যে একটার সাথে আরেকটা লেগে যেত, লেগে যাবে কিনা? একটার সাথে আরেকটা লেগে যাবে না, লেগে যাবে না? তো লেগে গেলে তখন যখন দুই পারে যাওয়ার সময়, তখন একটা ক্রোমোসোমের সাথে আরেকটা ক্রোমোসোমের, একটা ক্রোমাটিনের সাথে ভাঁজ হয়নি, তার মানে কি? ক্রোমাটিন একটা ক্রোমাটিনের সাথে আরেকটা ক্রোমাটিনের লেগে যাবে না, প্যাচ লেগে যাবে না, তখন ভাঁজ হতে গেলে ছিঁড়ে যাবে না? তাহলে কেন খাটো মোটা হয়েছে? এটা জানো, প্রত্যেককে নিজ নিজ জায়গায় যাইতে পারে, একটার সাথে একটা যেন লেগে না যায়। দূরত্ব বজায় রাখতে। হ্যাঁ, সমদূরত্ব বজায় রাখতে পারে এবং হচ্ছে সুন্দরভাবে যেতে পারে, তাই না? যেমন ওই যে বললাম যে শাড়ি তুমি চিন্তা করো তো, তুমি বাইরে যাওয়ার সময় কি ভাঁজ করে নিয়ে যাবে না? এখানে তো বাইরে যাচ্ছে, এটা দুই প্রান্তে যাচ্ছে, তাহলে তো ভাঁজ করতে হবে, বুঝতে পারছো? তাহলে ভাঁজ না করলে তো সমস্যা হবে না। বুঝতে পারলেন না? বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা? কোনো কোশ্চেন আছে এটা নেই? আচ্ছা, তো এই কারণে এটা হলো ভাঁজ হতে হয়, ভাঁজ না হলে সমস্যা, তাই ভাঁজ হয়েছে। ভাঁজে মোটা হয়ে গেছে, খাটো হয়ে গেছে। আর ভাঁজ না হলে কি হতো বুঝতেই পারছো। এখন এটা ডবল হওয়ার সাথে ভাঁজ হওয়ার সম্পর্ক নাই, ডবল হয়েছে সমানকরণ করার জন্য, সমীকরণিক করার জন্য ডবল হয়েছে। কিন্তু ডবল হয়েছে কিন্তু ওরকম লম্বায় যদি থেকে যেত তাহলে জটিলতায় পড়তো কিনা? পড়তো না। যখন মেটালের ধরো মেটালের দশাতে সব ক্রোমোসোম গুলো কোথায় আছে? বিষুবীয় অঞ্চলে আছে। তো বিষুবীয় অঞ্চলে যখন আসছে, তখন মনে করো এটা যদি না হতো, মানে ভাঁজ যদি না হতো, তাহলে একটা বিশাল লম্বা না, ধরো এটা একটা বিশাল লম্বা, এই লম্বাটা ধরে এর দূর চলে গেছে, এই লম্বা ধরে এর দূর চলে গেছে, হ্যাঁ, এর সাথে আরেকটা বিশাল লম্বা এর দূর চলে গেছে, বিশাল লম্বা, তাই না? অনেক লম্বা তো। এইখানে আবার আরেকটা হবে না, এবার দেখো এর মধ্যে ঢুকে যাবে, ঢুকবে কিনা? এর মধ্যে ঢুকে যাবে, এর মধ্যে ঢুকে যাবে, ঢুকে যাবে না? লম্বা হলে হবে কিনা? তখন এই তো ঝামেলা হবে না, তাহলে ওটাকে গুছাই নিতে হবে না, বুঝলি? তো লজিক জেনে যদি পড়ো, আর লজিক জেনে যদি সবকিছু বিচার বিশ্লেষণ করো, তাহলে তোমাকে মনে হবে হ্যাঁ তুমি সায়েন্স পড়ছো। আর আন্দাজে খাটো বিভাজিত হওয়ার সময় এরা খাটো আর মোটা হয়, মেটেরিয়াল দশায় সবথেকে বেশি খাটো আর মোটা হয়, এগুলো তো মুখস্থ করা। কেন হয় এটা জানতে হবে, হয় ওই কারণে। তোমার আম্মা বাইরে যাওয়ার সময় শাড়ি ভাঁজ করে নিয়ে যায় না ভাঁজ ছাড়া এমনি দৌড় দেবে? ভাঁজ করে না। ভাঁজ কেন করে? ভাঁজ না করে যদি গোটা শাড়ি একটা করে আছে, গোটা শাড়ি কাঁধের উপর নিল, লম্বা ওরকম বিশাল লম্বা, এখান থেকে পা বের হওয়ার দূর পর্যন্ত হাঁটতে লাগবে, বাইরে পড়ে যাবে না? তাহলে ভাঁজ কেন করে? এখন বাসায় যখন চলে আসে নেড়ে দেওয়ার সময় তখন তার ভাঁজ করে না, তখন এলো সমস্যা নেই। কোথাও যাওয়ার সময় ভাঁজ করতে হয় কিনা?
বুঝতে পারি? তো এখানে যাওয়ার সময় শুধু ভাঁজ হয়, তখন খাটো মোটা, বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। আচ্ছা, এখন দেখো প্রকৃত কোষে সব ধরনের কোষীয় অঙ্গাণু মানে প্রকৃত কোষে পাওয়া যায়, আদি কোষে পাওয়া যায় না কেন? এটা একটা লজিক। তো মনে রাখবা, আদি কোষে কোষীয় অঙ্গাণু রাইবোজোম ছাড়া আর কেউ নাই, কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম ছাড়া অন্যান্য কোষীয় অঙ্গাণু আছে। কারণ মানে একটা কোষের মধ্যে, প্রকৃত কোষের মধ্যে ম্যাক্সিমাম কোষীয় অঙ্গাণু নিউক্লিয়ার আবরণী থেকে তৈরি হয়েছে। অর্থাৎ কোথা থেকে তৈরি হয়েছে? এই জায়গা থেকে তৈরি হয়েছে। এইখান থেকেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার গোলজি বডি তৈরি হয়েছে। গোলজি বডি থেকে লাইসোসোম তৈরি হয়েছে। বুঝছো? তো তার মানে হচ্ছে অধিকাংশ কোষীয় অঙ্গাণু তৈরি হয় হচ্ছে কোথা থেকে? নিউক্লিয়ার আবরণ থেকে। নিউক্লিয়ার আবরণ থেকে। নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের যে আবরণ ওখান থেকে হয়। তো এর তো আবরণ নাই, নিউক্লিয়াসের আবরণ না, তো তৈরি হবে কি কোথা থেকে? তাহলে লজিক হলো যে আদি কোষে কোষীয় অঙ্গাণু থাকার প্রশ্নই আসে না, কারণ আদি কোষে নিউক্লিয়ার আবরণ নাই, তাদের তৈরি করার যে ফ্যাক্টরি সেটা নাই। বুঝতে পেরেছো? এই জন্য আদি কোষে কোষীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। বুঝতে পারছো? এখন আরেকটা লজিক জানো, আদি কোষ কিভাবে প্রকৃত কোষ হলো? আদি কোষ কিভাবে প্রকৃত কোষ হলো? বৈজ্ঞানিকদের ধারণা আদি কোষ থেকে প্রকৃত কোষ হয়েছে। কিভাবে হয়েছে? বৈজ্ঞানিকরা বলছে প্রথমে পৃথিবীতে যখন শুধু আদি কোষ ছিল, তো এই আদি কোষরা যখন কাছাকাছি আসতো তখন তাদের মধ্যে যৌন জন্ম ঘটতো, মানে বিয়ে শাদী করতো। তো বিয়ে শাদী করার সময় কি হতো? ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা আরেকটা ব্যাকটেরিয়া, দুই ব্যাকটেরিয়া। তো দুই ব্যাকটেরিয়ার কাছাকাছি যখন আসতো তখন এখানে তো ধরো ক্রোমোসোম আছে, কেমন আছে, তখন এদের মধ্যে একটা নালী তৈরি হয়ে যেত কাছাকাছি আসে, এবং এই নালী মধ্যে থেকে এখানে বৃত্তাকার ডিএনএ খুলে যেত এক প্রান্ত এনজাইমের কারণে, খুলে যে এক ব্যাকটেরিয়ার ক্রোমোসোম এই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু দূর পর্যন্ত যেত, মানে এইভাবে করে যেত, লম্বা করে যেতে যেতে হঠাৎ করে এই সংশ্লেষ নালী বন্ধ হয়ে যেত। তখন বন্ধ হয়ে গেলে যেটা হতো, বন্ধ হয়ে গেছে তখন দেখা যাচ্ছে অল্প একটু অংশ এখানে আসছে, আর বাকিগুলো কি এখানেই থেকে গেছে, তখন এই অংশটা আবার এর মধ্যে ঢুকে গেল। তারপরে এই একটু বৃদ্ধি পেল না, এর একটু ক্রোমোসোম বেড়ে গেল না, আবার দেখা যাচ্ছে সেটা আরেকজন ব্যাকটেরিয়ার জন্ম দিচ্ছে, আবার ওই ব্যাকটেরিয়ার ক্রোমোসোম এর মধ্যে কিছুটা চলে আসছে। এইভাবে আস্তে আস্তে দেখা যায় যে আদি কোষ ছিল সে অনেক ক্রোমোসোম সংগ্রহ করে অন্যান্য ব্যাকটেরিয়ার কাছ থেকে, সংগ্রহ করে করে বিশাল লম্বা একটা ক্রোমোসোম হয়। বিশাল লম্বা যখন একটা ক্রোমোসোম হয়, তখন হচ্ছে এই লম্বা ক্রোমোসোমটা একটার সাথে একটা ভাঁজ হয়ে যাচ্ছে যেহেতু, তখন ওই যে নন হিস্টোন প্রোটিন ওটা হিস্টোন প্রোটিনে রূপান্তরিত হয়ে তারপর ওর সাথে প্যাচ খায় বিশাল লম্বা হয়ে যায়। পরে ওই লম্বা ক্রোমোসোমটা চিন্তা করে আমি বরঞ্চ বিভাজিত হয়ে রেপ্লিকেশন বা অনুলিপন করে অনেক করি, তখন ধরো মানুষের 46টা কারো 44টা অনেক হয়ে গেল। হয়ে যাওয়ার পর যখন অনেক হয়ে গেছে তখন চিন্তা করছে আমার মধ্যে তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি পাইছি অন্যান্য ব্যাকটেরিয়া থেকে, আমার তো একটা প্রোটেকশন দরকার। তখন কি করলো যে ওই আদি কোষটার বাইরে একটা আবরণ দিয়ে নিজেকে ঘিরে ফেললো, ওটাই হয়ে গেল প্রকৃত কোষ। বুঝতে পারছি সেটা। আদি কোষ, দুইটা আদি কোষ, যেখানে আদি কোষের ক্রোমোসোম আরেকটা আদি কোষের ক্রোমোসোমের মধ্যে চলে যায়, তো পুরো যায় না। হ্যাঁ, যৌন ধারণ। সাধারণত যৌন ধারণ সম্পূর্ণ শুক্রাণু চলে আসে। এখানে হয় কি অংশ বিশেষ, ধরো এইটুকু আছে, এখন যখন এদের মধ্যে তোমার একটা নালী তৈরি হয়, যেই নালী তৈরি হয় তখন এখানটা একটা খুলে যায়, মানে ক্রোমোসোমের বৃত্তটা ছিঁড়ে যায়, এনজাইমের কারণে ছিঁড়া অংশটা ছিঁড়ে গেছে, তো লম্বা হয়ে গেছে না, লম্বা অংশ এর মধ্যে যেতে শুরু করে। কিছু দূর যেতেই হঠাৎ করে তোমার হচ্ছে যে এই প্রাচীরগুলো বন্ধ হয়ে যায়, প্রাচীরগুলো কি হয়ে যায়, এও বন্ধ হয়ে গেল, এও বন্ধ হয়ে গেল।
তাহলে একটা ব্যাকটেরিয়ার মধ্যে কি হলো, একটুখানি অন্য ব্যাকটেরিয়ার ক্রোমোসোম ঢুকে গেছে, বুঝছে? আচ্ছা, তাহলে এই কি করবে, এই ক্রোমোসোম তখন চিন্তা করবে যে অতিরিক্ত ক্রোমোসোম বাইরে কেন আমার মধ্যে ঢুকাই দিয়ে, ও তখন বিভিন্ন এনজাইমের দিয়ে এটা এর মধ্যে ঢুকাই দেয়। ঢুকাই দিলে তখন তো অবশ্যই এটা কি হয়, একটু বড় হয়ে গেল না, এখানে তো ঢুকে গেল, অন্য ব্যাকটেরিয়াতে ঢুকে গেল, বুঝছে? আচ্ছা, আবার আরেক ব্যাকটেরিয়ার সাথে যোগদান হলো, সেই ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের কিছু অংশের মধ্যে ঢুকলো, বুঝছো? আবার আরেকটা হলো, এবং অসংখ্য ব্যাকটেরিয়ার সাথে এর যোগদান হয়, যে ব্যাকটেরিয়াগুলো অন্যান্য ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের অংশ বিশেষ পাইতে থাকে, সেই ব্যাকটেরিয়ার ক্রোমোসোম অনেক লম্বা হয়ে যায়। আর আমার আচ্ছা, যে ব্যাকটেরিয়া দেয় ওটা কি হয়? যে দেয় সে মারা যায়, যে দেয় সে মারা যায়। বলো, তোমার বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে পারছো? আচ্ছা, যখন অনেক হয়ে যায়, তখন আর বৃত্তাকার থাকতে পারে না, তখন লম্বা হয়ে থাকে, তখন ধরে লম্বা হয়ে আছে, এই লম্বা অংশ কিন্তু বিশাল লম্বা হয়ে আছে, হ্যাঁ, এর মধ্যে কিন্তু অনেক অন্যান্য ব্যাকটেরিয়া দিয়ে সব আছে, অন্য ব্যাকটেরিয়া, এখানে আমি ধরো দুইটা ব্যাকটেরিয়া দেখলাম আছে, yes। ও তখন চিন্তা করলো যে আমি তো বিশাল বড় হয়েছি, আমার কাছে ফটো হয়ে যাবে, তখন ও হচ্ছে নিজে নিজে এনজাইমের প্রভাবে রেপ্লিকেশন বা অঙ্গীকরণ করে, মানে একটা থেকে সেম আরেকটা করে করে তোলে, এক একটা কোষে এক এক রকম বার রেপ্লিকেশন হয়। যেমন মানুষের কোষে ধরা হয়েছে হয়তো 46টা ক্রোমোসোম, 46টা হয়ে গেল, হয়ে যাওয়ার পর চিন্তা করছে এতগুলা তো হয়েছি, এগুলো খুব দামি জিনিস, এগুলো একটা প্রোটেকশন দরকার, তখন ইঞ্জিনিয়ার হবে, তখন এরা তখন অনেক লম্বা হয়ে গেছে, তো নন হিস্টোন যারা ছিল না, ওরা তখন ভিতরের দিকে চলে আসে, নন হিস্টোন বাইরে ছিল, ভিতরে যখনই আসলো, আর এরা তখন পেঁচাইতে শুরু করলো, পেঁচাইতে শুরু হয়ে যাবে না, এত বড় থাকবে পেঁচাই শুরু হয়ে যাবে না, তখন পেঁচাই ছোট হতে শুরু করলো। ওই 46টাই কিন্তু ওই নন হিস্টোন, যেটা যখনই ওর গায়ের মধ্যে পেঁচাতে শুরু করলো, তখন ওর নাম হয়ে গেল হিস্টোন, কারণ তখন জাল তৈরি করে দিচ্ছে, বুঝছো? তখন আর নন হিস্টোন নাম হলো না। তাহলে হতভাগা ব্যাকটেরিয়া কারা? যাদের বিয়ে সাথে হয়নি, যারা কারোর সাথে জন্মদিন ঘটে না, তারা হতভাগা, ওরা কিন্তু এখন ওরকমই থেকে গেছে, বুঝতে পারলো কি? কোনো সমস্যা কোশ্চেন আছে কোনো? আচ্ছা, তাহলে এই হলো মূল কথা, ঠিক আছে? তাহলে আদিকোষ প্রকৃতিকোষের ভাষায় হলো আদিকোষ আর প্রকৃতিকোষের এই বর্ণনার উদাহরণ সহ, হ্যাঁ, যে এইটুকু আর এইটুকু এর উদাহরণ সহ মনে রাখতে হবে। যেমন ধর আদিকোষের উদাহরণের ক্ষেত্রে যে মাইক্রোপ্লাজমা, এটা রাশিয়ান 16 সালে আসছিল, তারপরে ব্যাকটেরিয়া, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি 15 সালে এবং মেডিকেল 19 সালে আসছিল। এই জিনিসগুলো তোমরা বই একটু লিখে নিবা, কারণ কি এখনকার পড়াশোনার সিস্টেম আগের মতো না, এখনকার পড়াশোনার সিস্টেমে তোমাকে প্রথম থেকে অ্যাডমিশন বুঝিয়ে করতে হবে, বুঝছো? এই জন্য তোমাদের পরীক্ষাটা কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন আমি প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে দিই, কারণ তোমাদের তো এখানে পড়া শেষ না, এসএসসি এর মতো, এসএসসি পরে তো তোমার অ্যাডমিশন নাই, এখানে অ্যাডমিশন আছে, তাহলে তোমাকে ওই জন্য বই আনতে হবে, এবং বইয়ে ওই লাইন বাই লাইন পড়তে হবে। বই লাইন বাই লাইন কেন পড়তে হবে? আমি বুঝাবো সবই, কিন্তু বইয়ে আবার দাঁড়ায় দিতে হবে কোনটা কোন সালে আসছে, মেডিকেলে আসছে কোন সালে, বিশ্ববিদ্যালয়ে কোন সালে আসছে, তাহলে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে এই কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? এবং যখন পরীক্ষা দেবে তখন তোমার এখন থেকেই প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ তুমি, যে এরকম কোশ্চেন হয়, তাহলে তোমার কাছে ইজি মনে হবে, কারণ শেষ সময় তোমার সময় কিন্তু হইব 2.5 মাস 3 মাসে গোটা বই তো তুমি আগে যা করার এখন করে নেবে, বুঝতে পারছো? এই জন্য তোমাদের সিটিও মেডিকেল অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কোশ্চেন দিয়ে আছে, যে তোমরা যেন একটু পড়তে পারো, বুঝতে পারছো? তাহলে হচ্ছে যে এই অংশ আজকে যে আলোচনা হলো, এবং এর আগে আলোচনা হচ্ছে কোষ সম্পর্কে কি কি ছিল, ওই যে কোষ সম্পর্কে বলেছিলাম যে আবিষ্কারক রবার্ট হুক 1665 সাল, তারপরে হলো মাইক্রোগ্রাফিয়া, পুস্তিকা লিখছে না মাইক্রোগ্রাফিয়া, এটা ছিল, হ্যাঁ, গ্রন্থ লিখছিল একটা মাইক্রোগ্রাফিয়া, এটা মনে রাখতে হবে। তারপর মনে রাখতে হবে যে তোমার ওই সময় যে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, তো লিউয়েনব্রুক আর রবার্ট হুক কিন্তু 30 গুণ বিবর্ধন কাছে দেখছিল, আর ওটা 270, এবং তিনি ছিলেন একদম চশমা বিক্রেতা, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে? তারপরে কোষের সংজ্ঞা, তো এখান থেকে কোষের সংজ্ঞা জ্ঞানমূলক কোশ্চেন হয়, এটা মনে রাখতে হবে। তারপর হলো আদিকোষ আর প্রকৃতিকোষ।
এখন কোষের কিছু আকৃতি এটাও কিন্তু পরীক্ষায় থাকবে। সেই আকৃতিটা কোথায় দেখো, এখানে হচ্ছে এই যে কোষের আয়তন, কোষের আয়তন এটা কিন্তু বইয়ের মধ্যে পাবা। কোষের আয়তন, এই কোষের আয়তন থেকেও কোষের থাকবে, বুঝছো? কোষের আয়তন। তাহলে এইটুকু পর্যন্ত আগামী দিন পরীক্ষা হবে। তো বড় অধ্যায়টা তো এই জন্য প্রতিদিন পরীক্ষা দিলে কোষের আয়তনে হ্যাঁ কোষের আয়তন থেকেও কোষের হবে, লেখা রাখো কোষের আয়তন থেকেও হবে। তাহলে কোষ আবিষ্কার এখান থেকে হবে। কোষ আবিষ্কার হবে আদি কোষ প্রতিফলন, আর হচ্ছে কোষের আয়তন। এই তিনটা টপিকের উপরে পরীক্ষা আগামী দিন। এই তিনটা টপিকের উপরে আগামী দিন পরীক্ষা। এই তিনটা টপিক করে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আজকে রবিবার না, মঙ্গলবার পরীক্ষা। চারটায় প্রথম পরীক্ষা, জাস্ট 4টে শুরু হবে। 4:10 আমাদের আসতে দেরি হয় 4:10। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা থাক। আচ্ছা, আর তোমাদের অনেকে রেজাল্টের পরে তোমাদের ফ্রেন্ডে কেউ আসলে বলবো যে ব্যাচ শুরু হয়ে গেছে, দেরি করলেই পিছিয়ে যাবে বেশি। এখন কিন্তু বিল হবে, অসংখ্য